21 নভেম্বর 1971 বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে গঠিত হয় যৌথ বাহিনী, যার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীরা বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিপক্ষে সরাসরি যুদ্ধ করে। মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত শুধু যুদ্ধ করেই নয়, নানাভাবে সাহায্য করেছিল বাংলাদেশি জনগণকে। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা, প্রায় 1 কোটি শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং তাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবা দেওয়া সহ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ সাহায্য করেছিল ভারত। যে দেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ সাহায্য করেছে, অথচ সেই দেশ ভারতকে কেন বাংলাদেশিরা এত ঘৃণা করে? কেন কিছুদিন পর পর বয়কট ভারতের ডাক দেয়? শুধুই কি ধর্মীয় কারণ, নাকি লুকিয়ে আছে আরো হাজারো কারণ? 1974 সাল ভারত পদ্মা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করে। শুধু যে পদ্মা নদীর উপর বাঁধ নির্মাণ করেছে বিষয়টা এমন নয়, ভারত থেকে আগত 54টি নদীর প্রতিটির ওপরে বাঁধ নির্মাণ করেছে। যদিও বাঁধ নির্মাণের পর থেকে অনেকবার ভারত বাংলাদেশের মধ্যে নদীর পানি বন্টন নিয়ে চুক্তি হয়েছে, কিন্তু ভারত তাদের চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তাদের ন্যায্য পানি কখনোই দেয়নি। আর ফলাফল তো আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি। গ্রীষ্মকালের শুষ্ক মৌসুমে যখন পানির দরকার হয়, তখন ভারত পানি প্রবাহ বন্ধ করে দেয়, যার কারণে নদীর তীরে এখন আর আগের মতো চাষাবাদ হচ্ছে না। আর বর্ষাকালে যখন পানির দরকার হয় না, তখন অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় এসব নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের পড়তে হয় নানা বিপত্তির মুখে। ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী সহ পার্শ্ববর্তী অঞ্চল যেন মরুভূমিতে রূপ নিচ্ছে। ভারতের কাছে যেন তিস্তা নদীর পানির জন্য নির্ভরশীল না হতে হয়, এজন্য বর্তমান সরকার তিস্তা নদীতে তিস্তা মহাপরিকল্পনা নামে একটা প্রকল্প গ্রহণ করে, যার কারণে তিস্তার পার্শ্ববর্তী 5টি জেলার ভাগ্য পরিবর্তন করা সম্ভব। কিন্তু ভারত বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না, তাদের মধ্যে নাকি অসন্তোষ দেখা দিচ্ছে, যার কারণে এখনো প্রকল্পটি কার্যকর হচ্ছে না। বাংলাদেশ ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়েছে, যার মাধ্যমে ভারত খুব সহজেই কলকাতা থেকে চট্টগ্রাম এবং মংলা বন্দরের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করতে পারবে, এবং কি ভারত ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরায় পণ্য পরিবহন করতে পারে, যার কারণে তাদের সময় এবং অর্থ উভয়ই বেঁচে যায়। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ কিন্তু এখনও ভারতের স্থলবন্দর, বিমানবন্দর কিংবা সমুদ্র বন্দর কোনোটি ব্যবহার করে নেপাল কিংবা ভুটানে পণ্য রপ্তানি করার ট্রানজিট সুবিধা পায়নি। 7 জানুয়ারি 2011 দিনটির কথা নিশ্চয়ই মনে আছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় 14 বছর বয়সী কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ সদস্য অমিয় ঘোষ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে, এবং কি ফেলানীর লাশকে 5 ঘন্টা পর্যন্ত কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ফেলানীর মতো প্রতি বছর শত শত নিরীহ বাংলাদেশিদের কারণে অকারণে সীমান্তে গুলি করে হত্যা করে এই ভারতীয় কুখ্যাত সীমান্তরক্ষী বাহিনী। মানবাধিকার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী 2001 থেকে 2010 সাল পর্যন্ত 10 বছরের মধ্যে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় 1000 বাংলাদেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতে সর্বোচ্চ রেমিটেন্স আসে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে ভারতের 5 লক্ষ কর্মী অবৈধভাবে চাকরি করছে, যারা প্রায় প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। যেখানে নিজের দেশের জনগণই চাকরির অভাবে বেকার জীবন কাটাচ্ছে, না খেয়ে থাকছে, সেখানে অন্য একটি দেশের জনগণ অবৈধভাবে সেই দেশ থেকে প্রতি বছর শত শত কোটি টাকা নিজ দেশে পাচার করছে, যেটা শুধু বাংলাদেশিরাই নয়, অন্য যে কোনো দেশের কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো ব্যক্তি কখনোই মেনে নেবে না। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে এক ভোটাভুটি অনুষ্ঠিত হলে 47 সদস্যের মধ্যে 35 ভোটের ব্যবধানে বাংলাদেশ জয়ী হলেও ভারত কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল। ভারতের বিরত থাকা অর্থাৎ নীরবতা একথাই প্রমাণ করে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে নাকি বিপক্ষে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের মাধ্যমে ভারতীয় জেলেদের মাছ শিকারের অভিযোগ বেশ পুরনো। এসব জেলে প্রতি বছরে বাংলাদেশের লাখ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাচ্ছে। চলতি ইলিশ মৌসুমে বেপরোয়াভাবে ভারতীয় জেলেরা মাছ লুট করছে বলে অভিযোগ উঠেছে। ভরা মৌসুমে ইলিশ না পেয়েও বাংলাদেশের হাজার হাজার জেলে খালি হাতে ফিরছে, কারণ তারা আগেই ভারতীয় চোর জেলেরা ইলিশ ধরে নিয়ে যাচ্ছে।
ভারতের এসব কার্যকলাপের জন্য প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের সাথে ভারতের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সাথে ভারতে যে একটা উষ্ণ সম্পর্ক দেখা যাচ্ছে তা কিন্তু শুধুই বর্তমান সরকারের সাথে। আর শুধু যে বাংলাদেশের জনগণের সাথেই ভারতের বিরোধ তা কিন্তু নয়, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং মালদ্বীপ সবার সাথে বিরোধে জড়িয়েছে ভারত।